এসে গেছি। এখনো কেউ আসেনি দেখতে পাচ্ছি। সবাই জয়েন হয়ে যাও। আমার কথা শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ ইন্দ্রজিৎ, আমার কথা শোনা যাচ্ছে? চলে এসো সবাই এক একে। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ ইন্দ্রজিৎ, একটু বলো আমাকে, আমার কথা শোনা যাচ্ছে তো? ক্লিয়ার তো? হ্যাঁ শ্রেয়া, থ্যাংক ইউ। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা। অনেক দিন পর আবার এসে গেছি। আজকে যদিও আমার আসার কথা ছিল না, আমার অন্য একটা তারিখ ছিল আমার জন্য বরাদ্দ, কিন্তু আজকে এই স্লটটা আমি পেয়ে গেছি, তাই জন্য ধন্যবাদ শ্রেয়াকে। হ্যাঁ দেবাশিস, শর্মিষ্ঠা, চশমা পরে নিলে দেখতে পাবো না। আচ্ছা শোনা যাচ্ছে পরিষ্কার। আরও কয়েকজন আসুক, তারপরে শুরু করব। হ্যাঁ হাই, ওই ভুবন মনোমোহিনী, তোমরা সব এসে যাও একে একে। 19 জন হয়ে গেছে। সবাই ভালো আছো আশা করি। আমার তো এখানে আসতে খুবই ভালো লাগে, খুব ভালো কাটে সময়টা তোমাদের সাথে গল্প করে। আর হ্যাঁ গৃহিণী এসে গেছো তুমি, দেখো শোনো কয়েকটা গল্প। আর আদাব আদাব। হাই দিদি, আচ্ছা দুর্গা কথা কলি। ঠিক আছে, মোটামুটি 21 জন এসে গেছো। আমি আর দেরি করছি না, শুরু করছি লাইভটা। গল্প বলা, গল্প বলতে বলতে আমি কারোর নোটিফিকেশান, কারোর কমেন্ট আমি পড়বো না, তাহলে একটুখানি আমি সরে যাব আমার বক্তব্য থেকে। থ্যাংক ইউ গ্রিন্ডালিয়া। হ্যাঁ দেবাশিস, থ্যাংক ইউ। ঠিক আছে, তো শুরু করি। আমার হ্যাঁ অমৃতা এসে গেছে। ঠিক আছে, তোমরা সবাই এসে গেছো, খুব ভালো লাগছে। সবাই শোনো একটু মন দিয়ে আমার গল্প। জানি না আজকের গল্প তোমাদের কেমন লাগবে, সবই সত্য ঘটনা, কাজেই ভালো লাগবারই কথা। তো প্রথম গল্প, প্রথমে একটা ঐশ্বরিক অলৌকিক গল্প দিয়ে শুরু করছি। সেটা আমার এক মাসি শাশুড়ির সাথে ঘটেছিল। এই মাসি শাশুড়ি কিন্তু, আমি আগে যে মাসির কথা বলেছি তিনি নন, ইনি থাকতেন আমাদের মধ্যপ্রদেশে থাকতেন, আমার হাজব্যান্ডের একমাত্র মাসি আর কি। তো উনি যখন কলকাতায় আসতেন, তো যেমন হয় বয়স্ক মানুষরা এলে একটু কালীঘাট যাওয়া, একটু দক্ষিণেশ্বর, তারাপীঠ, এই দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ, এই সমস্ত জায়গায় ওনারা যেতেন।
আমার মামি শাশুড়ি আছেন, তার সাথে খুব বন্ধুত্ব ছিল আর কি। মামি শাশুড়ির বাড়ি ছিল বেলগাছিয়া, তো বেলগাছিয়াতেই মাসিমণি উঠতেন, তো ওখান থেকেই আর কি সব জায়গায় যাওয়া আসা করতেন। তো সেবার ওরা ঠিক করলেন যে কালীঘাটে যাবেন মায়ের দর্শন করতে, মাকে পুজো দেবেন ইত্যাদি। তো সেই মাত্র সকালবেলায় উঠে স্নান টান সেরে শুদ্ধ কাপড় টাপড় পরে ওনারা কালীঘাটে এসে গেছেন। তো কালীঘাটে তো যেমন বাইরে সবাই জানো যে সব দোকানিরা পসরা সাজিয়ে বসে, ফুল মালা বেলপাতা মিষ্টি দোকান আছে, সমস্ত কিছুই আছে। তো ওখান থেকে ওরা ফুল টুল কিনে নিয়েছে, ধূপকাঠি ফুল এই সমস্ত কিছু কিনে নিয়ে ওনারা মন্দিরের কাছে এগিয়ে গেছে। মন্দিরের কাছে গিয়ে দেখছে বেশ লাইন আছে আর কি। তো লাইনে দাঁড়িয়ে পড়েছে, টুকটাক গল্প হচ্ছে, লাইন আস্তে আস্তে এগোচ্ছে, এগোতে এগোতে লাইন প্রায় যখন মায়ের কাছাকাছি, মানে ওদের সময় এসে গেছে, এরপরে আর কি ওরা পুজো দিতে পারবে এরকম সময় মাসিমণি হঠাৎ খেয়াল করেছে যে ফুলের যে ডালিটা নিয়েছে তার মধ্যে কোনো মালা দেয়নি। একটা জবার মালা টালা থাকে সাধারণত ডালিতে, কিন্তু সেই ডালিটায় কোনো মালা ছিল না এবং ওরা সেটা খেয়ালও করেনি। এবার তখন যে গিয়ে আবার একটা মালা কিনে আনবে সে সময়ও নেই, কারণ এবার লাইনটা চলে গেলে মুশকিল। তো ওই কারণে খুব মাসিমণি বলে, এই দেখলে বৌদি মালা দেয়নি, দেখেছো তোমার একে মালা দিয়েছে? তো মাইমা বলছে না, আমাকেও দেখো মালা দেয়নি। তো কি আর করা যাবে, মনটা খারাপ হয়ে গেল যে এতদিন বাদে কালীঘাটে এলাম, মাকে একটা মালাও দিতে পারলাম না। যাই হোক, ওনারা ভালো করেই ঠাকুর মা দর্শন হয়েছে। তারপরে ওরা পুজো টুজো দিয়ে বেরিয়ে এসে ওই দোকানে নানান রকম জিনিসপত্র নিয়ে বসে, ঠাকুরের ফুল, ঠাকুরের ছবি টবি, অনেক রকমের হার দুল, এরকম ছোট টুকটাক জিনিস নিয়ে তো সারা কালীঘাটের সামনেটা পুরো একদম পসরা সাজিয়ে বসে দোকানিরা। তো ওরা ওই টুকটাক কিনছে, দাঁড়াচ্ছে কিনছে, তারপরে একটুখানি জল খাবার টাবার খাবে, ওখানকার পাশের দোকানে কচুরি টচুরি পাওয়া যায়, এই সমস্ত খেয়ে ভেবেছে বাড়ি ফিরবে। তো ওইসব কিনছে টিনছে, এমন সময় হঠাৎ দেখছে খুব মেঘ করে এসছে, মানে প্রায় মানে ভীষণ অন্ধকার করে মেঘ করে এসছে। তো এবারে কি হয়েছে, তো ওরা কিনছে, হঠাৎ দেখে কি একজন মহিলা ওদের সামনে এসে দাঁড়িয়েছে। মানে দেখতে অনেকটা ভিখারির মতনই দেখতে, হ্যাঁ, একটু উস্কো খুস্কো চুল, অনেক চুল মাথায়, আর লম্বা বেশ, একটু দোহারা চেহারা, একটু ময়লা, একটুখানি মলিন কাপড় চোপড় পরা আর কি। তা সে এসে বলছে যে দাঁড়িয়েছে, তখন মাসিমণি ব্যাগ খুলে বলছে যে মানে টাকা পয়সা কিছু যদি দিতে হয় দেবে ভেবে ব্যাগ খুলেছে। তখন ওই মহিলা বলছে যে না, আমি কিছু টাকা পয়সা চাই না, আমাকে ওইটা কিনে দাও। তখন বলছে কি কিনে দেবো তোমাকে? তখন ও একটা রুদ্রাক্ষের মালার দিকে আঙুল দিয়ে দেখাচ্ছে যে ওই মালাটা আমাকে একটু কিনে দেবে। তখন মাসিমণি বলছে এই মালাটা তো কত দাম? তো একটু দাম বেশি, রুদ্রাক্ষের মালা যেমন হয়। তো মাসিমণি বলছে তুমি অন্য কোনো মালা নেবে না এটাই নেবে? তখন ও বলছে আমি এই মালাটাই নেব, আমাকে দাও। তখন মাইমা বলছে ঠিক আছে, মালা যখন চাইছে ঠাকুরজি, ওই মালাটাই ওকে কিনে দিয়ে দাও। মাসিমণি মালাটা কিনে ওর হাতে দিয়েছে। ও হাতে দিতে ও গলায় ওটা পরে নিয়েছে। পরে নিয়ে এবার মাসিমণি দাম দিয়েছে, মালার দাম দিয়ে পেছনে ঘুরে দেখে মহিলা নেই। তখন বৌদি কোথায় গেল, মহিলা কোথায় গেল? তো মাইমা বলছে এই তো ছিল, কোথায় গেল বলে এদিক ওদিক তাকাচ্ছে না, নেই তো কোথাও দেখতে পাচ্ছেন। এর মধ্যে তুমুল জোরে ঝড়, মানে ঝোড়ো হাওয়া আর প্রচণ্ড জোরে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। তো ওরা কোনো মতে একটা দোকানে গিয়ে শেল্টার নিয়েছে, আর চারিদিকে বারবার তাকাচ্ছে যে নিমেষের মধ্যে মহিলা কোথায় গেল, দেখতে পেল না। যাই হোক, বেশ কিছুক্ষণ ওরকম ঘন্টা আধেক বৃষ্টি হওয়ার পর যখন কমলো, তখন ওরা আস্তে আস্তে বাড়ির দিকে চলে এলো। তখনও ওদের কিছুই মনে স্ট্রাইক করেনি। এরপর বাড়ি এসে হঠাৎ করে মাইমা বলছে
রে ঠাকুরজি, তোমার কিছু মনে হয়নি ওই মহিলা তোমার কাছে রুদ্রাক্ষের মালা চাইলেন, তারপরে আর তাকে দেখা গেল না? তখন মাসিমণি বলছে, হ্যাঁ বৌদি, তুমি ঠিক বলেছ, আমি তো মালা 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 করছিলাম, মাকে মালা দিতে পারিনি, মা এসে নিজে কি স্বয়ং মালাটা নিয়ে গেলেন। হয়তো তাই কিংবা নয়, হতে পারে, কিন্তু ওনাদের মনে হয়েছিল যে নিশ্চয়ই মাই এসেছিলেন, নইলে হঠাৎ একটা ভিখারির মতন একজন মহিলা সে এসে টাকা পয়সা না চেয়ে, অন্য কিচ্ছু না চেয়ে একটা রুদ্রাক্ষের মালা কেন চাইবে। তো এটা একটা অলৌকিক বলেই মনে হয়েছে। আমি এই গল্পটা শোনার পর মনেই হয়েছিল যে হয়তো সত্যি মা এসেছেন, মা এসে মালাটা নিয়ে গেলেন আর কি ওদের কাছ থেকে। বিরাট একটা সৌভাগ্যের ব্যাপার আর কি। তো এই ছিল আমার প্রথম অলৌকিক ঐশ্বরিক গল্প। কেমন লাগলো হ্যাঁ, একটু দেখে নিই কে কি লিখছে। তুমি কচুরি বললে আর আমি এখন ছাদে বসে গল্প শুনছি আর কচুরির গন্ধ পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো লেগেছে তো, ঠিক আছে। এইবার চলে যাব সেই প্যারানর্মাল গল্পে। আচ্ছা, এই গল্পটা একদম আমার ঘরের লোকের গল্প, মানে আমার হাজব্যান্ডের সাথে হওয়া গল্প। অনেক বছর আগের গল্প শুনেছি। তারপরে যেহেতু আমি এখন একটু আধটু এইসব টাইপ করছি, তখন আবার করে মনে পড়ে গেছে এবং আবার করে সেটা বা শুনতে চাইলাম যে কি যেন ঘটেছিল, একবার বলো। তা উনি বললেন আর কি, সেটাই আমি শেয়ার করছি তোমাদের সাথে। প্রায় 14-15 বছর আগের কথা। আমার হাজব্যান্ড একটা ফার্মাসিউটিক্যালসের প্রথমে রিপ্রেজেন্টেটিভ ছিলেন, তারপরে ফার্স্ট লাইন ম্যানেজার। তো ওদের ওই সপ্তাহে একদিন করে ওদের অফিস মিটিং থাকতো কাকুরগাছিতে। তো ওখানে একদিন গেছে মিটিংয়ে, ওরকম তো মিটিং চলছে। তো প্রায় 2-2:30 বাজে। এইরকম সময় একটা খুব মর্মান্তিক খবর ওদের কাছে আসে যে ওদের ডিস্ট্রিক্টের একজন, মানে ওই বহরমপুর ডিস্ট্রিক্ট, ওখানকার একটি একজন ডিস্ট্রিবিউটার, নাম বলতে পারি কিন্তু না বললেও কিছু যায় আসে না। তো ওনার ছেলে আছে, এক ছেলে এক মেয়ে। তো ওনার ছেলে থাকতো নিউ টাউনে। তা ছেলেটি সবে মানে MBA পাশ করে একটা চাকরিতে ঢুকেছিল, এবং যেহেতু কলকাতাতেই পোস্টিং, তাই জন্য ওই নিউ টাউনের একটা ফ্ল্যাটে একাই থাকতো। তো কি হয়েছিল না হয়েছিল জানি না, হয়তো প্রেম ঘটিত কোনো কারণই ঘটেছিল, ছেলেটি সুইসাইড করেছে। তো সুইসাইড করেছে, এখন সেই খবরটা এসে ওদের কাছে পৌঁছেছে, এবং ওই যে ডিস্ট্রিবিউটর উনি কিন্তু ওদের খুবই কাছের মানুষ। তো তার এরকম দুঃসময়ে ওরা ভাবলো যে তাহলে তো ওনার কাছে যাওয়া উচিত, এবং খবর পাওয়া গেল যে ঘটনাটা ভোরবেলাতেই হয়েছে, এবং সারাদিন ধরে পোস্টমর্টেমও হয়ে গেছে, এবং ওরা কৃষ্ণনগরে বডি নিয়ে চলে গেছে, যেহেতু ওখানে ওদের বাড়ি। তো ওখানকার শ্মশানে দাহ করা হবে, যেতে হলে ওখানে যেতে হবে। তো ঠিক আছে, সবাই যে যার বাড়িতে জানিয়ে দিল যে আমরা একটুখানি বিশেষ কারণে আমাদের একটু কৃষ্ণনগর যেতে হচ্ছে। আমাকেও জানিয়ে দিয়েছিল যে কৃষ্ণনগর যাচ্ছি, ফিরতে কিন্তু অনেক রাত্রির হবে। তো ঠিক আছে, তো ওরা বেশ কয়েকজন মিলে প্রায় 14-15 জন ছেলে শিয়ালদা থেকে ট্রেনে করে কৃষ্ণনগরে পৌঁছে গেল। পৌঁছাতে ওদের সন্ধে হয়ে গেছে, কারণ কৃষ্ণনগর তো অনেকটাই দূর। 2-2:30 নাগাদ খবরটা এসছে। তারপরে ওরা ডিসাইড করেছে যে কে যাবে কে যাবে না। তারপরে বেরিয়ে পড়ছে, মোটামুটি বেরোতেই 3টে। তারপরে কাকুরগাছি থেকে শিয়ালদা আসতে যতটা সময় লাগে, তারপর তো শিয়ালদা থেকে ট্রেনে করে কৃষ্ণনগর যেতে ওদের সন্ধে হয়ে গেছে। তো সন্ধে হয়ে গেছে, তখন বডি নিয়ে ওরা বার্নিং ঘাটে ওরা চলে গেছে, বাড়ির লোকজন। তো ওরাও বার্নিং ঘাটেই গেছে। তো যাওয়া হয়, যাওয়ার পরে
কাজকর্ম মিটতে মিটতে ওখানে তখন ইলেকট্রিক এর ব্যবস্থা ছিল না, ওই কাঠেই দাহ হতো আর কি। ইলেকট্রিক হলে তো বেশিক্ষণের মামলা নয়। তো ভদ্রলোক এতটাই ভেঙে পড়েছে, একমাত্র ছেলে, ওরা পাশে আছে, সান্ত্বনা তো কিছু নেই, তবু ওই আর কি পাশে থাকা। হ্যাঁ, তারপরে এবারে কী হয়েছে, ওরা সমস্ত মিটতে মিটতে বেশ রাত্রির হয়ে গেছে, মানে বেশ রাত্রির বলতে প্রায় 11টা বাজে। তো ওখান থেকে মানে বার্নিংহাট থেকে বোধহয় স্টেশনও বেশ খানিকটা দূরে, আমি জানি না ঠিক। তো ওরা দেখলো যে এখন মানে লাস্ট ট্রেনটা পাওয়া যেতে পারে। এবার বেশ কিছু কলিগ বললো আমরা রাতে ফিরবো না, আমরা এখানে কোনো হোটেলে থেকে যাব, তাদের হয়তো অনেক দূরে দূরে বাড়ি। তো ও আর আমার হাজব্যান্ড আর তার 2-3জন কলিগ মিলে বললো চলো আমরা তাড়াতাড়ি রওনা হয়ে যাই, লাস্ট ট্রেনটা আমাদের পেতেই হবে। তো ওরা লাস্ট ট্রেনটা কৃষ্ণনগর লোকালটা পেয়ে গেছে, লাস্ট কৃষ্ণনগর লোকালে উঠে পড়েছে। যা হয়, লাস্ট ট্রেনে যাদের আসার অভিজ্ঞতা আছে বা যারা গল্প শুনেছে, লাস্ট ট্রেনে খুব একটা বেশি প্যাসেঞ্জার থাকে না, ওরা ওই 3-4 জন ছিল, আর বাকি আরও 5-6 জন এরকম ছিল সেই কম্পার্টমেন্টে। তো এবার আস্তে আস্তে যে কজন কলিগ ছিল তাদের যেখানে বাড়ি, তারা নামতে নামতে মোটামুটি খালি হয়ে গেছে, আর অন্যান্য প্যাসেঞ্জাররাও প্রায় নেমে গেছে। 2জন মতন প্যাসেঞ্জার ছিল, আমার হাজব্যান্ড ছিল আর হাজব্যান্ডের একজন কলিগ ছিল। তো এর মধ্যে চাকদা এসে যাওয়াতে আমার হাজব্যান্ডের যে কলিগ ছিল সে চাকদাতে নেমে গেল, তার চাকদাতে পারে। আর আমার হাজব্যান্ড তো শিয়ালদা আসবে, শিয়ালদা থেকে হাওড়া আসবে, শিবপুর আসবে। ও একটু চিন্তাও করছে, কারণ ও কোনো দিন এরকম লাস্ট ট্রেনে ফেরেনি। ট্রেনটা যখন শিয়ালদা গিয়ে পৌঁছবে প্রায় রাত 2টো বেজে যাবে, তখন কি পাবে না পাবে, এদিকে খিদে পেট চোঁচো করছে, সেরকম কিছু কোথায় খাবে, মানে ওই রকম একটা সিচুয়েশানে তো খাওয়া দাওয়াও হয়নি, সেই যে দুপুরবেলা খেয়ে ওরা বেরিয়েছিল, তারপরেই যাওয়ার পথে টুকটাক একটু বাদাম ভাজা টাজা খেয়েছিল, এছাড়া আর পেটে কিছুই পড়েনি। তো যাই হোক, কী আর করা যাবে। তো ও চাকদায় ওর কলিগ নেমে যাওয়ার পর ও বসে আছে, আর একজন পাশে একজন ভদ্রলোক, পাশে না একটু দূরে আর একটা জানলার ধারে আর একটা ভদ্রলোক বসে আছে, আর একজন, 3জন মোট ওই কম্পার্টমেন্টে। তো এর মধ্যে আর একজনও কল্যাণী আসতে নেমে গেল। কল্যাণী আসতে নেমে যাওয়ার পর ওই যে আর একজন ভদ্রলোক ছিল, সে এগিয়ে এসে আমার হাজব্যান্ডের কাছে এসে বসে আলাপ জমালো, বললো যে দেখুন কম্পার্টমেন্ট একদম খালি হয়ে গেছে, আপনিও একা আমিও একা, তাই জন্য আপনার কাছে চলে এলাম একটু কথা বলতে, তো কোথায় গিয়েছিলেন, এরকম খুব আলাপ জমিয়ে দিয়েছে 2জন মিলে। আমার হাজব্যান্ড প্রচণ্ড কথা বলতে ভালোবাসে, আর উনিও। তো কথা জানা গেল ভদ্রলোক বিজনেসের কাজে এরকম কৃষ্ণনগর প্রায়ই আসতে হয়, আর এবং লাস্ট ট্রেনেই ওনাকে ফিরতে হয়। তো ও বললো যে এখন কি আমি শিয়ালদায় গিয়ে কিছু টাবো, মানে আমি কি করে যে শিবপুর ফিরবো আমি সেটা একটু চিন্তা করছি, ট্যাক্সি ফ্যাক্সি পাওয়া যাবে তো? তখন আপনি তো প্রায়ই আসেন। তখন বলছে আরে আপনি চিন্তা করবেন না, আমি যখন আপনার সঙ্গে আছি আপনার কোনো চিন্তা নেই, আমি আপনাকে ঠিক ট্যাক্সিতে উঠিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না, সব পেয়ে যাবেন, চিন্তা করবেন না। তো গল্পে গল্পে ওরা শিয়ালদা এসে গেছে। এবারে শিয়ালদা এসে নেমে ভদ্রলোক আগে যাচ্ছে, ও পেছন পেছন যাচ্ছে, কোনো তো টিকিট চেকার ঠেকার কিচ্ছু নেই, গেট ফেট খালি। তো ওখানে গিয়ে শিয়ালদা স্টেশনটার থেকে নেমে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে ওই দিকে যাচ্ছে। তো উনি বললেন যে আপনার তো ভীষণ নিশ্চয়ই খিদে পেয়েছে, এরকম একটা খবর নিয়ে গেছিলেন, কোথাও কি খাওয়া দাওয়া হয়েছে, আপনার তো খিদে পেয়েছে নাকি? তখন ও বলছে হ্যাঁ খিদে তো খুবই পেয়েছে। তো বলছে তাহলে আপনাকে একটা দারুণ খাবার খাওয়াবো, চলুন আমার সাথে একটু আসুন বলে NRS হসপিটালের কাছাকাছি ওইখানে তখন দেখছে সার দিয়ে সেই বিহারি ইয়েরা লিট্টি তৈরি করছে। আর ওই কোলে মার্কেটের সমস্ত বাজারিরা অত রাত্রিরে, ওরা যারা বাজার করতে আসে, মানে পরের দিন সেগুলো বিক্রি করবে বলে সবজি আনাজ টানাজ কিনতে আসে, সেই সব মানুষজন ওই লিট্টি কিনে খাচ্ছে। তা ভদ্রলোক একটা লোকের কাছে গিয়ে বলে 2 জায়গায় লিট্টি দাও বলে
লিট্টি খেয়েছি দুজনে। তো কিছুতে পয়সা টয়সা দিতে দিল না, উনিই দিলেন পয়সাটা। দিয়ে এবার লিট্টি খাওয়া হতে, লিট্টিটা অপূর্ব নাকি স্বাদ। তো আগে ও লিট্টি খেয়েছে কিনা আমি জানি না, ওই লিট্টিটা নাকি খুব সুন্দর খেতে। বলছে সত্যি খুব ভালো জিনিস খাওয়ালেন, তো আমি জানতামই না। বলছে কী করে জানবেন, অনেক রাত্রিরে এরা তৈরি করে, আর এই রাত্রিরে যে প্যাসেঞ্জার তো বেশি থাকে না, আর এই কোলে মার্কেটের এরা কেনাকাটা খাওয়া দাওয়া করে আর কি। তো আমি যেহেতু মাঝে মধ্যেই আসি তাই আপনাকে বলতে পারলাম। এইবার কি করবে, দেখছে সারি সারি ট্যাক্সি তো দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো ট্যাক্সি ড্রাইভার কিচ্ছু নেই। এমন সময় উনি হাত নেড়ে একটা ট্যাক্সিকে ডাকলেন, ট্যাক্সিটা তো সেটা ড্রাইভার ছিল। সে ট্যাক্সিটা এগিয়ে আসতে উনি বললেন ওনাকে একটু শিবপুরে নিয়ে যান তো। তো লোকটা দেখলো নির্দ্বিধায় হ্যাঁ বললো, আচ্ছা আচ্ছা আসুন আসুন বলে ওকে বললো, ওকে ডাকলো। তো তো ট্যাক্সিতে উঠে পড়ে দরজাটা বন্ধ করেছে, বন্ধ করে মানে জানলাটা দিয়ে উঁকি মেরে দেখতে গিয়ে, মানে ধন্যবাদ জানাবে বলে উঁকি মেরে দেখতে গিয়ে দেখে ভদ্রলোক নেই। তো আবার এদিক ওদিক তাকাচ্ছে, তখন ড্রাইভারকে বললাম উনি এই যে যে ট্যাক্সি ডেকে দিলে ভদ্রলোক উনি কোথায় গেলেন, তো উনি চলে গেছে, আপনি চলুন বলে গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। তখন বলছে যে আচ্ছা এত রাত্রিরে কেউ তো, আপনি এত রাত্রিরে ট্যাক্সি চালাচ্ছেন? বলছে যে হ্যাঁ একটু রাত্রির হয়ে গেল প্যাসেঞ্জার ছাড়তে গিয়ে, তাই জন্য রাত হয়ে গেছে। এমনিতে তো এই সময় খুব ট্যাক্সি পাওয়া খুবই ঝামেলা, উনি ছিলেন বলে আপনি ট্যাক্সিটা পেলেন, ওনার কথায় আমি যেতে বাধ্য হচ্ছি, নইলে আমি কিন্তু আপনাকে নিতাম না। আচ্ছা উনি কে, আপনি চেনেন? বলছে হ্যাঁ চিনি তো বটেই, উনি লাস্ট ট্রেন প্যাসেঞ্জার, ভীষণ পরোপকারী মানুষ উনি। মানে যে যখন কোনো রকম বিপদে পড়েছে, আমাদের ড্রাইভাররা এরা ওনার তিন কুলে কেউ নেই, উনি ভালো ব্যবসা বিজনেস করতেন, সমানে করতেন করতেন মানে উনি তো এখনও করেন। তো বলছে আপনি আগে শুনুন তারপরে বলছি আপনাকে। তখন বলছে যে ওই ভদ্রলোক লাস্ট ট্রেনে মাঝে মাঝেই আসতেন, তো আমাদের খুব ভালোবাসতেন, ওখানে লিট্টি খেতেন। আর একদিন ওই এনআরএসের পাশ দিয়ে যাওয়ার সময় একটা গাড়ি ওনাকে ধাক্কা মারে, অ্যাক্সিডেন্ট হয়ে যায় ওনার। সেই সময় আমরাই কয়েকজন ছিলাম, কিছু লিট্টিওয়ালা, কিছু আমরা ড্রাইভাররা ছিলাম, আমরাই ধরাধরি করে এনআরএসে ভর্তি করে দিই। কিন্তু 3 দিনের মাথায় উনি মারা যান। মানে কি মারা যান মানে কি, এতক্ষণ উনি আমার সাথে সেই কৃষ্ণনগর থেকে আসলেন, গল্প করতে করতে আমাকে লিট্টি খাওয়ালেন, আপনার গাড়িতে তুলে দিলেন, তিনি মারা গেছেন? কি আবল তাবল বকছেন। তখন ভদ্রলোক বলছে আপনি বিশ্বাস করবেন না, কেউই বিশ্বাস করে না আসলে। আপনি দেখলেন না, আপনি ওঠার সাথে সাথে আপনি গিয়ে দেখতে পেলেন ভদ্র। একটা ফোন এসে গেছিলো, ডিস্টার্ব হয়ে গেল। হ্যাঁ তো হ্যাঁ বারবার একটা ফোন আসছে, জানেন না আমি লাইভে আছি, কি করা যায়। তো যাই হোক, তারপরে এবার ওই ড্রাইভার বললেন যে আপনার বিশ্বাস হচ্ছে না, কিন্তু এটা একদম সত্যি কথা। আর আমরা অনেকবার উনি এরকম প্যাসেঞ্জার এসে এনে আমাদের তুলে দিয়েছেন আমাদের গাড়িতে, আমরা কখনো ওনার ব্যাপারটা না করতে পারি না, আর আপনার কাছ থেকে আমি ভাড়াও নিতে পারবো না। তখন ও বলছে সেটা হয় না, আপনি কেন ভাড়া নেবেন না? ঠিক আছে উনি উপকার করেছেন, সব করেছেন, ঠিক আছে, কিন্তু আপনি তো আপনার কাজটা করেছেন, তাহলে কেন ভাড়াটা নেবেন না? আপনাকে আমি ন্যায্য ভাড়াই দেবো, এটা না করবেন না। তো মোটামুটি রাস্তা একদম ফাঁকা ছিল, একদম শাঁ করে একদম মোটামুটি 20 মিনিটের মধ্যে শিবপুরে পৌঁছে গেল। তো ঠিক আছে, মানে পৌঁছে গেল, রাত্রিরে আমাকে আর কিচ্ছুই জানায়নি। পরের দিনও বলছে যে কি অদ্ভুত একটা ব্যাপার আমার সাথে ঘটে গেল, আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে এটা কি হতে পারে। তো এটা একটা অদ্ভুত ঘটনা, মানে এটার কোনো ব্যাখ্যা নেই। ট্যাক্সি ড্রাইভার মিথ্যে কথা বলেছে বলেও মনে হয় না, এবং ও সত্যি বলছে যে আমি সত্যি নিমেষের মধ্যে একটা লোক কোথায় হাওয়ায় মিলিয়ে যাওয়ার মতন
অথচ সারা রাস্তা আমরা একসঙ্গে গল্প করতে করতে এলাম। একটা তো উঠিয়ে দিয়ে গাড়িটা স্টার্ট করে তো চলে যায় মানুষ, একটা বলে যে আসছি, আপনি সাবধানে চলে যাবেন। কিচ্ছু উনি বললেন না। আমি গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে আমি যেই তাকালাম দরজাটা বন্ধ করে, দেখলাম উনি নেই। তা এটা তো মানে অবিশ্বাসের কিছু নেই, মানে এটা যে ঘটেছিল এরকম একটা ব্যাপার, তো সেটাই আর কি। গেল আমার দ্বিতীয় ঘটনা। আচ্ছা, তোমরা অনেকে অনেক কিছু লিখছো, আমি কিচ্ছু এখন তাকাচ্ছি না ওদিকে, তাকালেই ডিস্টার্ব হয়ে যাবে। আচ্ছা, আমার পরবর্তী একটা গল্পে চলে যাই। পরবর্তী, এবং এটা হয়তো আমার এবারে শেষ। দেখি এটা বলতে বলতে কতটা টাইম লাগে। যদি বেশি সময় লেগে যায় তাহলে আর আজকে অন্য গল্প যাব না, এটা দিয়ে শেষ করে দেবো। আচ্ছা, ভালো লেগেছে তো? এই পরের ঘটনা, এটা হচ্ছে আমার বাপের বাড়ি। আমার বাপের বাড়ি, আগের বাড়ি বলেছিলাম, আমার বাপের বাড়ি হচ্ছে নদিয়া জেলার শিমুরালি বলে একটা জায়গা। সেটা এক সময় গ্রাম ছিল, এখন মফস্বল। আর তো এবার সেখানে আমার এক পাড়াতো ভাই, তার বউ, তার নাম মনীষা, সে আমাকে খুব, ও আমাকে বলেছে ওর সাথে ঘটা ঘটনা। এখন এই ঘটনাটায় যেতে গেলে আমাকে একটুখানি ওর পারিবারিক, ওর শ্বশুরবাড়ির পারিবারিক কিছু গল্প, মানে অবস্থানটা বলতে হবে, কে ছিল কি ছিল এই ব্যাপারটা না বললে ঠিক ক্লিয়ার আসবে না। তো তাই জন্য প্রথম থেকে একটু বলছি। ও যার মানে ছেলের বউ, সেই ভদ্রমহিলা আমাদের ওখানকার। মাঝে মাঝে কি নেটের প্রবলেম হচ্ছে? হ্যাঁ, একটু মেতে যাচ্ছে দেখছি। আচ্ছা, আমি আবার বলছি। তো আমার যে ওই বোন মনীষা, বোনের মতনই আর কি, ওর বিয়ে হয়েছে শিমুরালিতে আমার পাড়াতো ভাইয়ের সাথে। এই পাড়াতো ভাই, তার মা হচ্ছেন ওখানকার স্কুলের টিচার ছিলেন, ওখানকার বয়েজ স্কুলের টিচার ছিলেন। এবার ওনার একটু বেশি বয়সেই বিয়ে হয়েছিল, এবং বিয়ের 1 বছরের মধ্যেই এই ছেলেটি হয়। তো তারপরে ওনার স্বামীর সঙ্গে বনিবনা হয় না কোনো এক কারণে, আমরা জানি না সেটা কী কারণ, উনি বাপের বাড়ি চলে আসেন। আর ওনার বাপের বাড়ি হচ্ছে শিমুরালি। ওনার শ্বশুর বাড়ি কোথায় ছিল আমি ঠিক জানি না। তো আমরা তখন খুব ছোট, আমার 7-8 বছর বয়স, তখন দিদিমণির ছেলে হয়েছে আর কি। তো এবারে হয়েছে কি, বাপের বাড়িতে থাকতেন হচ্ছে ওনার মা, আর ওরা 2 ভাই 2 বোন, কেউই বিয়ে করেনি। ওর পরবর্তী 2 ভাই এবং 1 বোন, তারা কেউই বিয়ে করেনি, সকলেই খুব প্রতিষ্ঠিত আর কি, চাকরি বাকরি করা, ভালো শিক্ষিত পরিবার একটা। আর মাসিমা তখনও বেঁচে, মানে ওর মা আর কি তখনও বেঁচে আছে, বেশ বয়স হয়ে গেছে। আমরা তখন ছোট ছিলাম, আমরা যেতাম মাঝে মাঝেই ওই দিদার কাছে, তো খুব ভালো লাগতো। যাই হোক, তো ওরা খুব একটা যে পাড়ায় মেশামেশি করতো তাও নয়, ওদের একটা ভালো নিজস্ব বাড়ি ছিল, বাড়ির পেছনে প্রচুর অনেকটা জমি ফাঁকা ছিল, এবং শিমুরালির যে ওই চত্বরটা কিন্তু অনেক আগে, বহু বছর আগে, ওখানে কাছ দিয়েই নদী বয়ে গেছিলো। আমরা ছোট থাকতে নদী অনেকটা সরে গেছে, কিন্তু নদীটা কিন্তু এই আমাদের এই পাড়ার ওপর দিয়ে প্রায় কাছাকাছি জায়গা দিয়ে নদীটা বয়ে গেছিলো, এবং বহু দূর দূরান্ত থেকে ওইখানে দাহ করতে প্রচুর মৃতদেহ আসতো, এবং কিছু মৃতদেহ যেমন আধ পোড়া অবস্থায় ফেলে রেখে চলে গেছে এরকমও হয়েছে, কিছু কবরস্থান ছিল, এই সমস্ত ছিল, শোনা যায়। তো যাই হোক, সে কথা এখন আর যাচ্ছি না। এবার এদের যে পেছনের যে জমিটা, এই জমিটাতেও কি হতো,
ওই একই কাজ হতো, মানে দাহ টাহ করে ফেলে যেত, কিছু কবর দেওয়া হতো, এই সমস্ত হতো। তো মনীষা বিয়ে হয়ে আসার পরে তখন ওর দিদা মারা গেছে, ঠাকুমা আর কি মারা গেছে, না দিদা আর মারা গেছে, আর ওর 2 মামা আর মাসি আছে। এই অবস্থায় মনীষার বিয়ে হয়েছে। ঠিক আছে, কিন্তু সবাই একটু কেমন অদ্ভুত ছিল, মানে মনীষার শাশুড়ি যে দিদিমণি আমাদের, উনি একটু অদ্ভুতই ছিলেন, মানে কারোর সাথে মানিয়ে চলতে পারতেন না। ছেলের বউ এত মিষ্টি একটা মেয়ে, খুবই ভালো মেয়ে, তাকে একদম সহ্য করতে পারতো না। হ্যাঁ, পরবর্তীকালে একে একে ওই 2 মামা আর মাসিও ওই বাড়িতেই মারা গেল। এবার মনীষা বলছে যে আমার বিয়ের পরই আমি খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতাম। কি দেখতাম না, দেখতাম পেছনের ওই জায়গাটাতে কতগুলো কাপালিক বসে কী সব মন্ত্রতন্ত্র, মরার কুলি, কঙ্কাল, হ্যাঁ, এই সমস্ত সাংঘাতিক ব্যাপার স্যাপার ঘটছে। আর মানে ভয়ঙ্কর, মানে স্বপ্নের মধ্যে এগুলো দেখলে তো খুবই ভয় করে। দেখতো, কি আর করবে, বলতো হাজব্যান্ডকে যে আমি না এরকম স্বপ্ন দেখি। বলে দূর, স্বপ্ন তো স্বপ্নই, কিচ্ছু নেই, আমরা সারা জীবন এখানে রয়েছি, আমরা কিচ্ছু দেখিও নি, কিছু জানিও না, ওসব নিয়ে ভেবো না। তো ঠিক আছে, চলছে এরকমভাবে। তো এরবারে ঠিক হলো যে বাড়িটা একটু পুরনো হয়ে গেছে, এবার ছেলে ঠিক করলো যে চলো নতুন করে কনস্ট্রাকশন করি। দিদার ঘরটাই ওরা থাকতো, ওর দিদিমার ঘরটাতে ওদের বেডরুম ছিল আর কি। আর ওর যে মা, উনি ওদের সাথে খেতেন না, মানে পছন্দ, মেয়ে বউ বেড়েতে দিলে পছন্দ ছিল না, আর বলেছিল একদম আমার এদিকে আসবি না, তোরা ওইদিকে সেপারেট ঘর ফর তুলে নে, আমি আমার মতন থাকবো। উনি অনেক কুকুর বিড়াল পুষতেন, মাঝে মাঝে কুকুর বিড়াল মারা যেত, সেগুলোই ওই পেছনের জমিতেই কবর দিয়ে ফেলতেন। আর একলা থাকতেন, কি খেতেন কি না খেতেন কি কোনো ব্যাপারে নাক গলাতে দিতেন না। নিজের পেনশনের টাকা ছিল, স্কুল টিচার ছিলেন তো, কিন্তু ছেলের বউকে একদমই নাক গলাতে দিতেন না। খুব অসুস্থ হয়ে পড়লে ওরাই ধরে বেঁধে ডাক্তার দেখাতো, এরকমভাবেই চলতো। মনীষা অনেক অনেক চেষ্টা করেছে যে আমি রান্না করে দিই, আপনি কেন এই বয়সে রান্না করবেন, আমি তো রান্নাই করছি। বলে না, আমি কারোর হাতের রান্না খাবো না, আমার দরকার নেই। তো যাই হোক, শাশুড়ি আর বউয়ের সাথে তাই জন্য কোনো রকমের সখ্যতাই গড়ে ওঠেনি। তো এরপরে মনীষা বলছে যে আমি এবারে সন্ধেবেলার দিকে মাঝে মাঝেই দেখি, মাঝে মাঝেই মনে হতো কে যেন সাট করে সরে যাচ্ছে পাশ থেকে, কে যেন একটা চলে গেল। হ্যাঁ, একলা থাকলে এরকম হতো। তো প্রথম ভাবতো ওর চুলের এখানটা না কোঁকড়া চুলগুলো হাওয়ায় উঠতো। তো ও বই পড়ছে, হঠাৎ মনে হলো সাট করে কে চলে গেল, তখন ও ভাবতো যে বোধহয় হাওয়ায় চুলটা উড়েছে, আমার ওরকম ভুল মানে দেখেছি, এটা কিছুই নয়, এরকম ভাবতো। কিন্তু এটা কিন্তু মাঝে মাঝেই হতো, এবং তখনও বুঝতে পারতো এটা কিছু ভুল নয়, কিছু একটা আছে ব্যাপারটা। তাও ওর অসীম সাহস, বাবা আমার সাথে এরকম হলে তো আমি প্রচণ্ড ভয় পেয়ে যেতাম। তো ও সেরকম ভয় পায়নি। ইতিমধ্যে ওর একটা মেয়ে হয়েছে, মেয়ের মোটামুটি ধরো এই 3-4 বছর বয়স। তো এরকম মাঝে মাঝেই ও কিন্তু দেখতো সামনের ঘর দিয়ে কেউ একটা শার্ট করে সরে গেল, কেউ একটা এপাশ দিয়ে সরে গেল, দিনের বেলাও দেখতো, রাতের বেলাও দেখতো। হ্যাঁ, তো যেহেতু ওর বর এগুলো মানে বিশ্বাস করতো না ওর কথা, ও কিছুই বলতো না সেই জন্য। এবার একদিন ও মেয়েকে সামনের ঘরে বসে বসে, বাচ্চা মেয়ে, ওকে খাওয়াতে বসেছে, খাওয়াচ্ছে। এমন সময় রাত্রিবেলা, সেটা এমন সময় স্পষ্ট দেখেছে একজনকে যেন চলে গেল। ও বুঝেছে সেই একই ব্যাপার, যে ওকে ওয়াচ করে সেই চলে গেল। তো এবার বাচ্চাটাও দেখতে পেয়েছে। বাচ্চাটা বলছে মা কে যেন একটা চলে গেল। ও বলছে না কেউ যায়নি, তুমি ভুল দেখেছো, কিচ্ছু হয়নি বলে ওকে করছে, ভুলিয়ে দিয়েছে। এরপরে রাত্রির থেকে শুরু হলো মেয়ের চিৎকার, কান্না, অসম্ভব কান্নাকাটি, চিৎকার, হাত পা ছোড়া, মাকে চুলের মুঠি ধরে খিমচে, সে একাকার কাণ্ড। কিছুতে মেয়েকে ভোলানো যায় না, কি হয়েছে বলো, কি হয়েছে, কোনো কথার উত্তর দেয় না। সে চিৎকার করে কান্নাকাটি করে যাচ্ছে, আর মাকে আক্রমণ করছে, মাকে প্রচণ্ড মারধর করছে।
মা কাছে গিয়ে থামাতে গেলে, আদর করতে গেলে মেরে ধরে একসা কাণ্ড করছে। যাই হোক, সে রাত্রিটা কোনো মতে কাটলো। পরের দিন থেকে মেয়ে খাওয়া দাওয়া বন্ধ করে দিল, কিচ্ছু খাচ্ছে না, কোনো সলিড ফুড খাচ্ছে না। অনেক জোর করে ওকে একটু দুধ খাওয়াতে পারছে, তারপরে আর কিচ্ছু মানে শত চেষ্টা করেও ওর মা ওকে খাওয়াতে পারছে না। এরকম 2 দিন হওয়ার পর খেয়াল করলো ও খালি টয়লেট করতে, হিসু করতে যায়, কিন্তু পটি হয় না, পটি করছে না। আসলে খাওয়া দাওয়া হচ্ছে না, সেই জন্য পটি করছে না, সেটাই ভেবেছে ও। এবার আর ওই সঙ্গে ওইরকম চিৎকার চেঁচামেচি, ওই রকম কান্নাকাটি এবং মাকে মারধর। ওর বাবাকে তখন বললো যে এটা তো ঠিক স্বাভাবিক লাগছে না, ও কেন এরকম করছে। তখন ওর বর বললো তাহলে ওকে সাইকিয়াট্রিস্ট দেখায়, কেন করছে এরকম। এর মধ্যে ওদের একটা পাড়ার একটা ফ্যামিলির সাথে ওদের একটুখানি মনোমালিন্য হয়েছিল, তাই নিয়ে একটু মন খারাপ টারাপ ছিল, এবং সেই বাড়ির বাচ্চাটার সাথেও খেলতো, সেই বাড়ি যাওয়া বন্ধ হয়ে গেছে। তো মনীষা ভেবেছে যে সেই কারণে কি ওর মন খারাপ হচ্ছে, কিন্তু ও তো এত টাচিও নয় যে ও ওদের বাড়ি যেতে পারছে না বলে, তাহলে তো বলতো যে আমি ওদের বাড়ি যাবো, খেলবো বা কিছুই বলছেও না, অথচ ওরকম চিৎকার চেঁচামেচি। এবার ওকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর উনি দেখে টেরেকে বললেন যে না, ও হ্যাঁ হতে পারে, আপনাদের হয়তো ওই বন্ধুর সাথে একটা ইয়ে হয়ে গেছে, ছোট শিশু মন, হতেই পারে এরকম। আমি একটা মাইল্ড ঘুমের ওষুধ দিচ্ছি, ওটা দিয়ে খাওয়ান, ঠিক হয়ে যাবে। কোথায় কি, কিছুই ঠিক হওয়ার নামগন্ধ নেই। মেয়েকে একটা ফোঁটা খাওয়াতে পারছে না মেয়ে, মানে তখন ও আর মানে পারছে না। ও তখন ওর মাকে ফোন করেছে, মনীষা ওর মাকে ফোন করেছে। ওর বাপের বাড়ি হচ্ছে হিন্দ মোটর। তোর মা বলছে যে তুই আর দেরি করিস না, তুই শিগগিরই আমার কাছে নিয়ে আয়। তো আমি তো ভালো বুঝছি না এটা কেন হচ্ছে, এরকম কেন করছে, খাচ্ছে না দাচ্ছে না, তো অসুস্থ হয়ে পড়বে। তখন বললো ঠিক আছে, আমি কালকেই যাব মায়ের কাছে। তো ওর বর বলেছে ঠিক আছে, আমি তোমাকে ব্যান্ডেল অবধি ছেড়ে দেবো, ব্যান্ডেল থেকে তুমি একা যেতে পারবে মেয়েকে নিয়ে। ও বলছে ঠিক আছে, ব্যান্ডেল অবধি আমায় ছেড়ে দিলে, ট্রেনে উঠিয়ে দিলেই হবে, আমি চলে যাব। তো ব্যান্ডেলে ওকে ট্রেনে উঠিয়ে দিয়েছে। মেয়েকে নিয়ে একটা বড় ব্যাগ, মেয়ের জিনিসপত্র, নিজের জিনিসপত্র আর মেয়ে, তো একাই উঠেছে ট্রেনে। ব্যান্ডেল থেকে হিন্দ মোটর যাবে। তো ট্রেনের মধ্যে ওঠার পরে মেয়ে ট্রেন থেকে, জ্বলন্ত ট্রেন থেকে ও নেমে পড়বে, চিৎকার করছে আমাকে নামিয়ে দাও, আমাকে নামিয়ে দাও। ট্রেন তখন ফুল স্পিডে ছুটছে। ও বলছে আমি 4 বছরের বাচ্চা মেয়েকে কিছুতে ধরে রাখতে পারছি না, এত সাংঘাতিক জোর। এবার মানে কো প্যাসেঞ্জাররা সবাই বলছে যে এ কি, মানে ভাবছে বোধহয় অ্যাবনর্মাল বাচ্চা না, কি বলছে কী করছে। তখন এর মধ্যে ওই কম্পার্টমেন্টে একজন পরিচিত এক ভদ্রলোকের সাথে ওর দেখা হয়ে গেছে। সে বললো যে এক কাজ করো, তোমার ব্যাগটা আমাকে দিয়ে দাও, তুমি ওকে জোরে চেপে ধরে থাকো, এরকম পাগলামি করছে। তো ব্যাগটা উনি নেওয়াতে ও মানে একেবারে পাকড়ে ধরে রইল। তারপরে যাই হোক, হিন্দ মোটরে নেমে গেছে, নেমে বাড়ি চলে গেছে বাপের বাড়ি। যাওয়ার পর এবারে ওই ওদের বাড়ির পাশের বাড়ির এক মাসিমা আর কি, তাকে সে সব শুনেছে, শুনে মানে ওর মা আর কি আলোচনা করেছে যে আমার নাতনিটা এরকম এরকম আচরণ করছে, এরকম কী হয়েছে বুঝতে পারছি না, আমরা কি করা যায় বলো তো। তখন বলছে যে আমার জানা একটা কালী মন্দির আছে, ওখানে গিয়ে একটু ঝাড়িয়ে নিলেই হয়। তোমরা তো আবার এ সমস্ত বিশ্বাস করো না, কিন্তু আমার মনে হচ্ছে ক্ষতি তো কিছু হবে না যদি ঝাড়িয়ে নেওয়া যায়, ঝাড়ালে যদি কিছু হয়, উপকার হয়, করতে পারো। তখন মা বলেছে ঠিক আছে, না করার কি আছে, অনেকেই তো বলে, তুমি তাহলে বলো কোথায়, আমি নিয়ে যাব কালকে। তো উনি জানিয়ে দিয়েছেন যে এইখানে ট্রেনে করে যেতে হবে, বোধহয় আর একটা স্টেশন পরে বা কোথাও ওরকম কালী মন্দির আছে একটু গ্রামের দিকে। তো সে পরের দিন ওরা রেডি হয়ে দুপুরবেলা করে বেরিয়েছে, দুপুর মানে খাওয়া দাওয়া সেরে বেরিয়েছে। বাচ্চাটা তো কিচ্ছু খাচ্ছে না, বাচ্চাটা কিন্তু ওই একটু দুধ খালি খেয়েছে, মানে ওইটুকুই খাওয়ানো যাচ্ছে, 1 আউন্স মতো দুধ খাচ্ছে, আর কিচ্ছু খাচ্ছে না, এবং তার পটি বন্ধ, শুধু হিসু হচ্ছে আর কিচ্ছু করছে না।
তো ওকে নিয়ে ট্রেনে উঠেছে। এবার ও মনীষার দিদি বলল চল আমিও যাই তোদের সাথে। দিদির বাচ্চাটা, দিদিরও মেয়ে আর ওর মা, এই কজন মিলে ওরা ট্রেনে উঠেছে। তো দিদি কিছু বাচ্চাগুলো যাচ্ছে বলে একটু খাবার টাবার নিয়েছে, একটু আপেল, একটু তারপরে তোমার কেক, এই সমস্ত জল টল নিয়েছে, যে যদি খিদে টিদে পেয়ে যায় কখন আসবো না আসবো। তো এবার ট্রেনে উঠেই মেয়ে বায়না করছে যে আমার প্রচণ্ড খিদে পেয়েছে, এক্ষুনি আমাকে খেতে দাও, এক্ষুনি আমাকে খেতে দাও। কি খেতে দেবো তখন? তো বাদামওয়ালা উঠেছে, বলছে আমি বাদাম খাবো, আমাকে বাদাম দাও। তো 2 প্যাকেট কেনা হয়েছে সবাই মিলে খাবে বলে, বেশ বড় প্যাকেটই। ও খাবলা মেরে পুরো একটা আস্ত প্যাকেট নিয়ে গপ গপিয়ে খেতে শুরু করে দিয়েছে। সবাই একটু অবাক হয়ে গেছে। তারা ওরা ভাবছে যে হ্যাঁ এতদিন ধরে খায়নি, হঠাৎ এবারে বোধহয় খিদে পেয়েছে, যে খাচ্ছে ভালোই। যাই হোক, ওরা ট্রেন থেকে নেমে পৌঁছে গেছে সেই কালী মন্দিরের ওখানে পৌঁছে গেছে। তো ওখানে ওই কালী ঠাকুরের যে পূজারি উনি আর কি ওই সমস্ত করেন। তো ওনাকে গিয়ে সমস্ত বলা হয়েছে যে দেখুন তো একটু আপনি এর কি হয়েছে একটু দেখে বলবেন। তা উনি একটু চোখ বুজে খানিক্ষণ ধ্যানের মতন করে বললেন যে ইতিমধ্যে ওখানে যাওয়ার পরেই মেয়ে আবার বলছে আমার খুব খিদে পেয়েছে, আমাকে এক্ষুনি খেতে দাও। বলাতে দিদি ওকে একটা আপেল বার করে দিয়েছে। সে আপেলটা বলছে যে এমনভাবে খাচ্ছে হাউ মাউ করে, মানে মনে হচ্ছে যেন সে মানুষে খাচ্ছে না, এরকমভাবে খাচ্ছে আর কি, গোগ্রাসে গেলার মতো। নিমেষের মধ্যে আপেল শেষ হয়ে গেল, আবার খেতে দাও আমাকে, এক্ষুনি আর একটা কিছু খেতে দাও। তখন ও দিদি ওকে ওই কেকটা দিয়েছে। কেকটা ছাড়ানোর অপেক্ষা, কেকটা নিয়ে বাচ্চারা কি করে তুলে তুলে খায়, সেটা না, ও মুখ দিয়ে খাচ্ছে। সে বলছে যেমন জন্তু জানোয়াররা যেমন মুখ দিয়ে খায় ওই রকম একটা করে খাচ্ছে, এবং খাওয়ার ভঙ্গিমাটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। আমার মেয়ে ওরকম করে কোনো দিন কিচ্ছু খায় না, ওরমভাবে খাচ্ছে। খাওয়া হয়েছে, খাওয়ার পরে তারপরে বলছে কি আমার পটি পেয়ে গেছে, আমি পটিতে যাব। এবার ওখানে কোথায় পটিতে যাবে, কি করবে, তো চিন্তায় পড়ে গেছে। তো দিদি বলছে ঠিক আছে তুই চিন্তা করিস না, আমার কাছে তো জলও আছে, আমি দেখছি ওই ঝোপেঝাড়ে কোথাও একটা ব্যবস্থা করি, বলে ওকে নিয়ে পটি করাতে নিয়ে গেছে। তো সে দিদি এসে বলছে যে প্রচণ্ড অনেক পটি করেছে, হতেই পারে 7-8 দিন পটি হয়নি, তো সেটা নিয়ে ওরা কিছু চিন্তাভাবনা করেনি। যাই হোক, তারপরে ওই পুরোহিতকে বলেছে যে হ্যাঁ এর মধ্যে তো আছে, সাংঘাতিক কিছু আছে, তবে আমি একটা করে দিচ্ছি, কবজ মতো করে দিচ্ছি, ওটা ওকে পরিয়ে দেবে, আজকে রাতে বাড়ি গিয়েই ওকে ওটা পরিয়ে দেবে। আমার মনে হয় এটা পরিয়ে দিলে ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর তোমাকে আমি কিছু জিনিস দিচ্ছি বলে ওই সর্ষে কী সমস্ত দিয়েছে, একটা এর মধ্যে করে ওই সব মন্ত্র পড়ে কী সব দিয়েছে, বলছে এইগুলো নিয়ে গিয়ে তোমরা যেখানে থাকো তোমার শ্বশুরবাড়িতে ওইখানে ছড়িয়ে দিও, তাহলে আর এই সমস্তগুলো হবে না। তো ওরা বাড়ি চলে এসছে রাত্রির বেলা, সন্ধে হয়ে গেছে, বেশ বাড়ি আস্তে আস্তে রাত্রির হয়ে গেছে। আর রাত্রিরে হওয়ার পর ওকে ওই কবজটা পরিয়ে দিয়েছে। তো রাত্রিরেও কিন্তু ও পিসফুলি ঘুমিয়ে পড়েছে, বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে, এবং পরের দিন থেকে মোটামুটি স্বাভাবিক, কোনো অসুবিধা নেই। খালি মাকে তার মধ্যে একদিন ওই দিনকেই এটা বলতে আমি ভুলে গেছি, যেদিনকে ও এসে পৌঁছালো বাপের বাড়ি সেদিন রাত্রিরে ও শুয়েছে, মাঝখানে বাচ্চাটা, এক পাশে ওর মা এক পাশে ও, মেয়েটা ঘুমিয়ে পড়েছে প্রচণ্ড, মানে অঘরে ঘুমোচ্ছে। তো হঠাৎ মেয়েটা ওর দিকে পাশ ফিরে ওর দিকে তাকালো, তাকিয়ে বলল আমার বাড়িটা ভাঙছিস কেন, হ্যাঁ আমার বাড়িটা ভাঙছিস কেন? তখন মনীষা বলছে আমি না, কীরকম অদ্ভুত, আমিও উত্তর দিয়ে যাচ্ছে। তখন বলছে আমি কোথায় ভাঙলো তো তোমার ছেলে, এরকম বলেছে। বলেই ও বলছে মা দেখো কি বললাম, আর ও কেন এরকম বললো বলো তো, বলেই ও ঘুমিয়ে পড়লো চোখ বন্ধ করে। প্রচণ্ড ভয় পেয়ে গেছে মনীষা বলছে আমি আর ওর পাশে শুতে পারবো না মা। তখন মা বললো ঠিক আছে সর তুই, আমি ওর পাশে শুচ্ছি, তুই এর পাশে এসে শু। তারপরে মেয়ে কিন্তু আর কিছু করেনি। এটা সেদিন আগের দিন রাত্রিরে হয়েছিল। তো পরের দিন ওই কবজটা পড়ানোর পর আর কোনো সমস্যা হয়নি। এবার তো ওরা বাড়ি চলে এসছে।
বাড়িতে এসে কিন্তু ওর ওই খিচড়ানো মেজাজ এবং মাকে মারধর করা, মার প্রতি একটা বিরূপ ওর অবস্থা, সেইটা কিন্তু রয়েছে। অতটা ওই রকম ভয়ঙ্কর চিৎকার চেঁচামেচি করছে না বা খাওয়া বন্ধ বা অন্যান্য কিছু করছে না, কিন্তু মায়ের সঙ্গে ওর একটা বেশ দূরত্ব তৈরি হয়েছে। কেন সেটা তো বোঝা যাচ্ছে না। মনীষা বলছে যে আসলে দিদার ঘরটাই ভাঙা হয়েছিল, দিদার ঘরটা করে তৈরি করা হয়েছে, সেটা হয়তো দিদার পছন্দ নয়, দিদার আত্মা হয়তো ওখানেই রয়ে গেছিলো সেই কারণে। আর আমি ওই জন্য দেখতাম যে একজন কেউ সরে সরে যাচ্ছে, এবার সরে সরে যাচ্ছে ওই ঘটনাটা কিন্তু তারপরেও হতে থাকলো। একদিন ওর দিদির মেয়ে এসছে, দিদির ছেলে এসছে বাড়িতে, বাচ্চাটা ঘরে বসে পড়ছিল আর দিদির ছেলে এমনি বসেই ছিল ওইখানে। তো ও চান করতে গিয়েছিল, চান করে বাথরুম থেকে বেরোনোর সময় দেখেছে মেয়েটা পাশের ঘরে ওই যেখানে কম্পিউটার আছে ওইখানে ঘোরাঘুরি করছে। তো চিৎকার করছে, আমি কিন্তু তোকে মারবো, তুই পড়াশুনো ছেড়ে তুই আবার কম্পিউটারের ঘরে গিয়ে বসেছিস, আমি কিন্তু গিয়ে কিন্তু তোকে ভীষণ মারবো। তখন ওই দিদির ছেলে বলছে যে মাসি তুমি কাকে বলছো গো? তো আমি বলছি কাকে বলছি? তোর বোনকে বলছি, দেখ পড়াশুনো ছেড়ে ওই ঘরে চলে গেল, গিয়ে এখন বোধহয় কম্পিউটার নিয়ে বসবে, পড়াশুনোর নাম। বলছে না, ওই ঘরে তো যায়নি, বনি তো এইখানে বসে পড়াশোনা করছে গো, ওই ঘরে কই? ওই ঘরে তো কেউ নেই। মনীষা বললাম আমি স্পষ্ট দেখলাম ওই ঘরে একজন ওই ঢুকলো। তো এই সমস্ত হতে থাকলো। এবার ও তখন কি করেছে, আমাদের ওখানে একটি ছেলে, সে ওরকম তন্ত্র সাধনা করতো আর কি, সঙ্গে ডক্টরও ছিল, ডক্টর মানে ও ফিজিওথেরাপিস্ট, আর তার সাথে ও তন্ত্র সাধনা করতো। তো তন্ত্র সাধনা করতো, তার কাছে গেছে, গিয়ে বলেছে যে কি ব্যাপার বলো তো দাদা, এরকম আমার বাড়িতে এরকম এরকম সব আমি তো দেখতে পাই, আর কেউ পায় না, কিন্তু আমার সাথে আর কেউ পায় না ঠিক তা না, আমার মেয়েও একবার দেখেছে এরকম, মেয়ের সাথে এই হয়েছে, সব কথা খুলে বলেছে। তখন ও একটু বলছে ঠিক আছে আমি একটু দেখছি কি হয়েছে ব্যাপারটা। বলছে তোমাদের যে ঈশান কোণে একটা তাল গাছ আছে তো? যে হ্যাঁ আছে। আর তোমাদের বাড়ির মানে চত্বরের মধ্যে একটা জাম গাছ আছে? হ্যাঁ আছে। বলছে প্রত্যেক একাদশীতে ওই তাল গাছের সাথে জাম গাছের নাকি একটা কানেকশান তৈরি হয়, যেটা খুব অশুভ, মানে ওই কানেকশানের জন্য কিছু অশুভ আত্মা আসা যাওয়া করতে থাকে। আর তোমাদের বাড়িটা একদম মানে পাঁচিল ঘেরাও নয়, একদম করা নেই, বন্ধন দেওয়া নেই, তোমাদের বাড়ি বন্ধন দেওয়ার ব্যবস্থা করতে হবে। বন্ধন বলতে পাঁচিল তো এখন অত বড় এরিয়া, পাঁচিল তোলা এক্ষুনি বললে এক্ষুনি সম্ভব না, কিছু মন্ত্রপুত জিনিসপত্র দিয়ে দিল ওকে। তখন বললো যে এটা কিন্তু তুমি নিয়মিত ছড়াবে বাড়ির চারপাশে, তা না হলে কিন্তু এই জিনিসটা চলতেই থাকবে। তো ও তারপর থেকে ওরকম ওই সর্ষে ওই যেটা দিয়েছিল আর কি, সেটা ছড়িয়ে ছড়িয়ে দিত, প্রত্যেক বোধহয় 7 দিন অন্তর একবার করে দিতে বলেছিল, সেসব করতো। তারপর থেকে এই জিনিসটা মোটামুটি এখন বন্ধ হয়ে আছে। মানে আমি কালকেও ফোন করেছিলাম, বললো যে না দিদি আমি আর এসব অনুভব করছি না, দেখতে পাচ্ছি না, আর আমাদের বাড়িতে এরকম কিছু হচ্ছে না। তো এরকম একটা ঘটনা ওর সাথে দিনের পর দিন ঘটে গেছে। তো এগুলো তো অবিশ্বাস্য মনে হলেও বিশ্বাস করি আর কি, করে ফেলেছি। হ্যাঁ, কুসংস্কারে আমরা কেউই বিশ্বাসী নই, বা বলছিও না এসব বিশ্বাস করে ভয় পাও বা কিছু। তবে হ্যাঁ, এমন কিছু তো অনেক সময়ই ঘটে যার বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায় না, যার সাথে ঘটে সেই শুধু বলতে পারে। আচ্ছা, আর একটা ছোট ঘটনা, যেটা ওই যে যার কথা বললাম যে তন্ত্র সাধনা করে, ওর নাম শুভাশিস মুখার্জি, উনি এখন বেঁচে নেই তাই নামটা বললাম। তো ও বেশ উচ্চমার্গেরই তন্ত্র সাধক ছিল। তো ও একটা গল্প বলেছিল, যেটা মনীষা আমাকে শেয়ার করলো, যে ওর কাছে একদিন একটি মেয়েটাকে বিয়ে দিয়েছে, শ্বশুরবাড়ি গেছে,
শ্বশুর বাড়িতে ভয়ানক অত্যাচার সকলের, শাশুড়ি, শ্বশুর, হাজব্যান্ড সবাই মিলে মেয়েটাকে খুব অত্যাচার করে। ও মাঝে মাঝেই কান্নাকাটি করে, বাপের বাড়ি চলে আসে, কিন্তু ওরা আবার ভুলিয়ে ভালিয়ে যা হয় যে না একটু মানিয়ে থাক, কত আর ইয়ে করবে। তো এখন আমি চরম অবস্থায় পৌঁছে গেছে যে ওকে হয়তো কোন দিন না কোন দিন মেরেই ফেলবে, এরকম একটা অবস্থা। তখন ওরা ওর কাছে গিয়ে বলছে যে আপনি একটা কিছু ব্যবস্থা করুন, আমার বোনকে যদি মেরে টেরে ফেলে আমরা খুব ভয় পাচ্ছি, অথচ নিয়ে আসার মতন আমাদের বোনকে যে ডিভোর্স করিয়ে নিয়ে আসবো, ওটা একটু পাড়াগা যা হয় আর কি, একটা ডিভোর্সি মেয়ে তাকে আবার বিয়ে দিতে পারবো না, একটা বোঝা হয়ে থাকবে, তার থেকে যদি কোনোভাবে এই তন্ত্র সাধকরা যদি কোনোভাবে কোনো সুরাহা করতে পারে, এই আশাতে ওরা গেছিল ওর কাছে। তখন ওরা বলেছিল ভালো করে ভেবে বলছো তো, আমি ওকে প্রোটেকশন দিয়ে দেবো, ওকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু সেটা তোমরা নিতে পারবে তো? বলছে নিতে পারবো না মানে আমাদের বোনের প্রাণহানি যাতে না হয় সেই জন্য আমরা সব করতে পারি, আপনি করুন। তখন বলেছে ঠিক আছে, আমি অমুক দিন আসবি, অমাবস্যায় আমি কাজটা করব, অনেক ব্যাপার আছে, পুজো আর্চা করতে হবে, যে জিনিসগুলো দেবো সেগুলো ব্যবহার করতে হবে, তোমাদের যা যা বলবো সেই নিয়মগুলো মেনে চলতে হবে। তো ঠিক আছে, ওই অমাবস্যা কেটে যাওয়ার পর ওদের বলেছে যে সে নিয়ে যাও। তো একটা এরকম ছোট্ট রূপো ত্রিশূল আর একটা কীরকম কবচ মতন এই সমস্ত বলেছে যে এটা হচ্ছে ওই মেয়েটার ঠাকুরের আসনে রাখবে, আর মেয়েটাকে একটা কবচ করে দিয়েছে তাবিজ মতো রূপোর, বলেছে এটা সবসময় ও যেন গলায় পড়ে থাকে। তো দিয়ে দিয়েছে। তারপরে এবার মেয়েটা তো ওই ত্রিশূলগুলো সব ঠাকুরের আসনে রেখেছে, আর ওইটা গলায় পরে নিয়েছে। পরার পর থেকে পরের দিন যেদিন পড়েছে সেদিন থেকে ওর কীরম দেহটা ভারী ভারী লাগে, কীরম একটা লাগে যেন। তো ও ঠিক বুঝতে পারে না, আর খালি ওর মনে হয় ওর সাথে সাথে কেউ যেন চলেছে। ও বাথরুমে গেলে কেউ যেন দাঁড়িয়ে আছে, স্নান করতে গেলে কেউ যেন দাঁড়িয়ে আছে, কাউকে দেখতে পায় না কিন্তু একটা অনুভব করে যে কেউ যেন ওকে ওয়াচ করছে সর্বক্ষণ। রান্নাঘরে গেলে ওয়াচ করছে, এবং ও খুব অদ্ভুতভাবে এটাও দেখছে যে ও শ্বশুরবাড়ির লোকজন কিন্তু ওর সাথে বেশি কিছু করতে পারছে না, মানে যেমন ওর সাথে কথা দিয়ে বাক্যবাণে জর্জরিত করতো সেইগুলো কমে গেছে। কিন্তু ওর সাথে ও রাত্রিরে শুলে মনে হচ্ছে মাথার কাছে কেউ দাঁড়িয়ে আছে, বাথরুমে গেলে মনে হচ্ছে মাথার কাছে, প্রচণ্ড ভয় পেতে শুরু করলো। ভয় পেতে শুরু করে তখন ওর দাদাকে গিয়ে আবার বলল যে আমি তো সবই কমেছে ঠিকই, আমার উপর অত্যাচার আর করছে না কেউই, কিন্তু আমি সহ্য করতে পারছি না, সব সময় মনে হচ্ছে আমার সঙ্গে কে যেন আছে। তখন ওরা আবার গেল শুভাশিসের কাছে, গিয়ে বলল যে এরকম কি করেছেন আপনি, সব সময় ওর মনে হচ্ছে এরকম একটা, ও তো ভয়েই মরে যাবে, একটা মৃত্যু থেকে বাঁচাতে গিয়ে আর একটা মৃত্যু ঘটবে। তখন বলছে তোদের তো আগেই বলেছিলাম যে ভেবেচিন্তে বল, আমি যা প্রোটেকশান দেবো, তন্ত্র সাধকরা কি প্রোটেকশান দিতে পারে, আমার তো ওই জিন, এটা হচ্ছে জিন, এই জিনকে আমি পাঠিয়েছি তন্ত্র সাধনার মাধ্যমে যাতে ওকে প্রোটেকশান দেয়, সে সর্বক্ষণ ওকে পাহারা দিচ্ছে, তাই জন্য ওর সঙ্গে সঙ্গে কেউ চলেছে মনে হচ্ছে। ভয়ের কি আছে, ওকে তো প্রোটেকশান দিচ্ছে, ওকে তো ক্ষতি করছে না। বলছে না, ও সহ্য করতে পারছে না, আপনি কিছু করুন। বলছে সে করতে গেলে আমাকে এখন বিশাল নেক্সট অমাবস্যা প্রথম কথা আসতে হবে, দ্বিতীয় কথা প্রচুর মানে ঝামেলা, প্রচুর কত কিলো লঙ্কা পোড়াতে হবে, কি সব আছে, সব তন্ত্র সাধকরাই জানে। তো ওই সমস্ত করে তারপরে তোকে নিয়ে ওই যেটা দিয়েছিলাম ত্রিশূল আর কি, ওইটা তোকে নিয়ে আসতে হবে সেই দিন রাত্রিরে ওই শ্মশানে, এসে ওটাকে আহুতি দিতে হবে, তবে গিয়ে এই জিন থেকে ও মুক্তি পাবে। কিন্তু ওই যে তুমি ত্রিশূলটা নিয়ে যখন তুমি শ্মশানে আসবে রাত্রিবেলা, তখন তোমাকে ভয়ঙ্কর বাধা দেবে, মানে এমন বাধা যে তোমার মনে হবে আমি গিয়ে আর পৌঁছাতে পারলাম না, কিন্তু সেই বাধা অতিক্রম করে তোমাকে কিন্তু আসতে হবে যেভাবেই হোক, আর পেছন ঘুরে তাকানো যাবে না। তো বললো ঠিক আছে, আমাকে এটা করতেই হবে, আমার বোনের ভালো মন্দ তো আমারই হাতে। তো সেই অমাবস্যার দিন উনি ওই রকম শ্মশানে গিয়ে বিরাট ওরকম যজ্ঞ করতে বসে গেছেন,
আর ও তো এরকম ত্রিশূল আর কবচ নিয়ে যাওয়ার জন্য রেডি, না অনেকটাই দূরে একটা গাড়ি ভাড়া করেছে। তো সে রাস্তায় একটুখানি যেতেই গাড়ি গেল বিগড়ে, গাড়ি বিগড়ানো কোনো মতে গাড়ি সারাই করে করতে সময় লেগে গেল, আবার খানিকক্ষণ যাওয়ার পর আবার গেল গাড়ি বিগড়ে, আরও কী সব বাধা বিঘ্ন প্রচুর ঘটলো নাকি, পড়ে গিয়েছিল, কেটে গেল, এই সমস্ত অনেক কিছু হলো। কিন্তু ও নাছোড়বান্দা, ও কিছুতেই কিছু মানে তোয়াক্কা করেনি, অনেক কষ্টে হাঁপাতে হাঁপাতে প্রায় গিয়ে ওইখানে পৌঁছালো শ্মশানে। তখন প্রায় যজ্ঞ শেষ হয়ে এসছে, তখন তাড়াতাড়ি গিয়ে ওইটা দিল, ওইটা নাকি তারপর আহুতি দিয়ে ও চলে এলো। তারপর থেকে আবার বোন নর্মাল, মানে ওর আর ওই ব্যাপারটা আর হতো না যে গা ভারী ভারী লাগছে বা কিছু এরকম। এই হলো আর একটি ঘটনা। হ্যাঁ, শিল্পী বাচ্চাটা এখন ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, ভয়ঙ্কর ঘটনা এইগুলো। হ্যাঁ, প্রায় 1 ঘন্টা হয়ে গেল, আর বেশি আমার কাছে নেই। এবার আবার পরবর্তী লাইভে বলবো। হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো। আমি সবার কমেন্টের উত্তর দেবো, সেটা আর জানি না। তারপরে ও শ্বশুরবাড়ির লোকে আরও কিছু করেছে কি না, আমি এইটুকুই শুনেছি, এইটুকুই তাই বললাম। ওটা আর খবর পাইনি আর কি, যে কি হয়েছিল, শ্বশুরবাড়ির লোকরা আরও ওকে নির্যাতন করতো কি না বা কিছু। মেয়েটাকে আবার অত্যাচার করবে কি করবে না জানি না, নাও করতে পারে, হয়তো ওরাও কোনোভাবে ভয় পেয়েছিল মেয়েটাকে অত্যাচার করতে। সেই ভয়টা হয়তো ওদের মাথায় কাজ করতে পারে যে একে কিছু করতে গেলে সেই ভয়ঙ্কর ঘটনা আমাদের সাথে ঘটতে পারে, এরকম কিছু ভয় পেয়েও হয়তো নাও করতে পারে ওর সাথে এরকম। তা সেটা সকলকেই কল্পনা করে নিতে হবে, কারণ গল্পটা এই অবধি আমি জানি, এই অবধি। হ্যাঁ, ঠিক আছে, 1 ঘন্টা হয়ে গেছে, আর আমি বেশিক্ষণ বলবো না, মানে আর বলবোই না আজকে, কারণ নেক্সট আবার যেদিন আসবো সেদিনে তো কিছু রাখতে হবে, আর সত্যি ঘটনা তো বেশি পাওয়া যায় না, আমাকে সাপ্লাই দেওয়ার লোকও খুব কম। তোমাদের কাছে বলছি, তোমাদের কাছেও যদি কিছু থাকে ঘটনা যেটা তোমরা বলতে পারছো না, আমাকে দিয়ে বলাতে চাও, সেরকম ঘটনা আমার সাথে শেয়ার করতে পারো। আমি তাহলে পরের দিন বা এর পরবর্তী কোনো সময়ে সেই ঘটনাগুলোও বলবো। খুব ভালো লাগলো তোমাদের সাথে আজকে সময়টা কাটিয়ে। আজকে গুড নাইট, হ্যাঁ, আবার দেখা হবে, ঠিক আছে।